শেখ হাসিনার প্রত্যাবর্তনের সাথে বাংলাদেশের আবারও সঠিক পথে প্রত্যাবর্তনের একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। আমরা আমরা প্রস্তুতিটা গ্রহণ করছি বা করার পর্যায়ে আছি বা অলমোস্ট সম্পন্ন হয়েছে। এই অবস্থায় সরকার প্রশাসন একটা জিনিস নিয়ে ব্যস্ত, আওয়ামী লীগের কাজ নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ কখন কি কার্যক্রম করবে এই ভয়ে, এই শঙ্কায় কিছুক্ষণ সেনাবাহিনীকে হাতে পায়ে ধরে ডিপ্লয় করে, কিছুক্ষণ মানে পুলিশকে ব্যস্ত রাখে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে ব্লক রেড চালানোর জন্য। তাদের অনেকে অস্ত্র কিনছে, আমাদের কাছে খবর আছে। আমরা যদি মাঠে নামি আমাদেরকে অস্ত্র দিয়ে দমন করবে। তাদের অনেকেই সেই স্নাইপারদেরকে রেখে দিয়েছে, যে স্নাইপার গুলোকে তারা ভাড়া করেছিল। তাদের অনেকেই পুলিশের যে প্রায় 35,000 অস্ত্র, যা 30% এখন পর্যন্ত উদ্ধার হয়নি, যেটা সরকারি ভাষ্যে, সেগুলোকে এখন শান দিচ্ছে, সেগুলোতে এখন তেল মাখছে যে যুদ্ধে তারা নামবে। তাদের প্রস্তুতিটা হচ্ছে সহিংস সংঘর্ষের প্রস্তুতি, আর আমাদের প্রস্তুতিটা হচ্ছে জনগণকে নিয়ে স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, সেটার প্রস্তুতি। তো আমাদের প্রস্তুতিটা সেই অর্থে প্রচার প্রচারণার মাধ্যমে হচ্ছে, এবং সাংগঠনিকভাবে রাজধানী ঢাকায় আমাদের যে পার্টির যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেটাকে আমরা আপডেট করছি। তো এই অবস্থায় আমি বলবো আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন সমূহের চাইতে প্রস্তুতিটা বাংলাদেশের মানুষের সবচাইতে বেশি, যে তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তারা বরণ করে নিতে চায়। তারা মনে করে তিনি এসে সরাসরি প্রধানমন্ত্রী হবেন, নাকি রাজনীতি করবেন রাজপথের, নাকি আদালতে তার মামলা মোকাবেলা করবেন, এগুলো তাদের কাছে মুখ্য বিষয় না। তাদের কাছে মুখ্য বিষয় শেখ হাসিনা আসলে বাংলাদেশটা একটা সঠিক পথে আবারও প্রত্যাবর্তন করবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সাথে বাংলাদেশের আবারও সঠিক পথে প্রত্যাবর্তনের একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। আর আমাদের দলের প্রস্তুতি যদি আমি বলি, দলের প্রস্তুতিটা মূলত সেটা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদেরকে উজ্জীবিত করে তাদেরকে দিয়েই আমাদের প্রত্যাবর্তনের বিষয়টাকে আমরা বাস্তবায়িত করতে চাই। একটা বিষয় হচ্ছে আপনি দলকে শুধুমাত্র ব্যবহার করে, আপনি একটা সাংগঠনিক শক্তির প্রয়োগ করে আপনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে, সেখানে অনেক সহিংসতা হতে পারে, সেখানে অনেক প্রাণহানি হতে পারে, অনেক ধ্বংসযজ্ঞ হতে পারে, সেটার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। আরেকটি হচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততাকে পুঁজি করে রাজপথে তাদের সমর্থন নিয়ে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনকে সফল করা। আমাদের লক্ষ্যটা কিন্তু সেই সাধারণ মানুষকে নিয়ে, যাদের জন্যই আমাদের রাজনীতিটা ছিল, আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যার রাজনীতিটা ছিল। তারাই সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে সাংগঠনিকভাবে মাঠে নামলে তাদের যে ঝুঁকিটা, সেটাও আমাদেরকে মাথায় নিতে হচ্ছে। তো সার্বিক দিক বিবেচনায় কিন্তু আমরা প্রস্তুতিটা গ্রহণ করছি বা করার পর্যায়ে আছি বা অলমোস্ট সম্পন্ন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রস্তুতিটা আরো অনেক বেশি, তাদের প্রত্যাশাটা অনেক বেশি, তাদের দাবিটাও অনেক বেশি আমাদের কাছে। সেই প্রত্যাশার জায়গা থেকে আমি মনে করি যে আমার প্রস্তুতি থাকুক বা না থাকুক, মানুষের যেহেতু প্রস্তুতি আছে এবং রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা মানুষের প্রতিনিধিত্ব করার দাবি করি, তাদেরকে নেতৃত্ব দিয়েই আমাদেরকে সেই স্থিতিশীলতার পথে হাঁটতে হবে। আমরা রেজিম চেঞ্জ, আমরা ধ্বংসযজ্ঞ, আমরা প্রতিশোধ পরায়ণতা, এই রাজনীতির দিকে আমরা অন্তত পক্ষে আমাদের নেত্রীর পর্যায়ে আমরা বলতে পারি যে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যেটাই রাজনৈতিক বক্তব্য আসুক না কেন, রাজনৈতিক বক্তব্যে অনেক সময় অনেক ধার থাকে, অনেক ধরনের আলোচনা সমালোচনা থাকে, কিন্তু পলিসিগত ভাবে, কৌশলগত ভাবে, সাংগঠনিক ভাবে আমাদের প্রস্তুতিটা হচ্ছে মানুষের সাথে একাত্মতার মাধ্যমে, জনগণের সাথে একাত্মতার মাধ্যমে, আমাদেরও আত্মসমালোচনার মাধ্যমে আমরা সেই রাজনীতির মাঠে পুনঃপ্রত্যার্পণ করব এবং আমাদের নেত্রীকে স্বদেশ প্রত্যাবর্তন করাবো। জনগণ আপনাদের পক্ষে আছে, এটি সত্য। গত 2 বছরে এটি প্রমাণিত হয়ে গেছে। আপনি এতক্ষণ যে বর্ণনা করলেন, বাংলাদেশ একটা প্রকৃতির রাজ্য হয়ে গেছে, এদেশের জনগণ বেশিরভাগ দলমত নির্বিশেষে বিবেকবান মানুষ মনে করছে। কিন্তু আপনি ভয়ঙ্কর একটা বর্ণনা করলেন যে উগ্রপন্থীরা প্রস্তুতি নিচ্ছে, আপনাদের সহিংসভাবে মোকাবেলা করবে। ওই সহিংসতার মুখে আসা সম্ভব। আর আরেকটি বিষয়, যে আমরা কূটনৈতিক বেশ নড়াচড়া দেখছি জুলাই মাসের শেষ থেকে, বেশ নড়াচড়া, বিশেষ করে সার্জিও বোরের বাংলাদেশ সফর থেকে
আপনাদের আত্মবিশ্বাসের জায়গাটা কি কূটনৈতিক জায়গা এবং জনগণই শুধুমাত্র আত্মবিশ্বাসের জায়গা তৈরি করছে, কিন্তু আপনারা ওই সহিংস উগ্রপন্থীটাকে কি আমলে নিচ্ছেন না? আপনি জানেন যে ইউনুস যেহেতু আন্তর্জাতিক একটি নেটওয়ার্কের সদস্য, আন্তর্জাতিকভাবে প্রভাবশালী, এটা তো অনস্বীকার্য। সে তার বাংলাদেশ থেকে অর্জিত আয় হাজার হাজার কোটি টাকা, সেগুলো বাংলাদেশে কখনো সে বিনিয়োগ করে না, সেগুলো বিনিয়োগ করে ইউরোপে, আমেরিকাতে। এটা এখানে বলে রাখার প্রয়োজন কিন্তু যে আমরা অনেকেই জানি না বা অনেকেই উপলব্ধি করি না, বাংলাদেশের সবচেয়ে বড় লিস্টেড কোম্পানি, সবচেয়ে বড় মানে পুঁজির কোম্পানি হচ্ছে গ্রামীণফোন। এই গ্রামীণফোনের 34% কিন্তু সে এককভাবে মালিক। যদিও বা সে মালিকানাটাকে ঘুরিয়ে একটা নাম দিয়েছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট, এই ট্রাস্টের একমাত্র বেনিফিশিয়ারি সে নিজেই। হ্যাঁ, তো সেইটার যে হাজার হাজার কোটি টাকা এই মানে এই কোম্পানির পরিচালনা থেকে যেটা 10% জনগণ পায়। আপনি জানেন যে যেদিন গ্রামীণফোন ডিভিডেন্ড দেয়, বাংলাদেশের স্টক মার্কেট উপরে ঊর্ধ্বমুখী হয়ে যায়, এত বড় কোম্পানি। সেটার প্রেক্ষিতে সে হচ্ছে কিন্তু উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের অন্যতম ধনী। কিন্তু সে কিন্তু আপনার কোনো ছোটখাটো পয়সার ধনের দিক থেকে বা সম্পদের দিক থেকে কম সম্পদশালী ব্যক্তি নয়, অন্যতম ধনী ব্যক্তি। কারণ একটা পাবলিক লিস্টেড কোম্পানি, যে আপনি আমাদের প্রতিবেশী দেশে যেমন রিলায়েন্স আছে, রিলায়েন্সের মানে মালিকেরা পৃথিবীর অন্যতম ধনী। কেন? তারা কিন্তু মেইনলি টেলিকম ব্যবসা করে, তাই না? তো একদিকে হচ্ছে লিস্টেড কোম্পানির মালিক, তারপরে সারা বৈশ্বিক যে তার যে প্রভাব, সেই টাকাটা সে বাংলাদেশ থেকে বছরের বছর, আপনি কোনো এই হাজার কোটি টাকার ডিভিডেন্ডের বাংলাদেশে আপনি দেখবেন না কোথাও একটা মসজিদ করেছে, কোথাও মন্দির করেছে, কোথাও তার গ্রামের বাড়িটাও ঠিক করেছে, বা কোথাও অনুদান দিয়েছে। এই কোভিড গিয়েছে, 1 টাকাও কাউকে দেয়নি। এই বন্যা গিয়েছে, 1 টাকাও সে কাউকে দেয়নি। সে তার টাকা নিয়মিত, সে দেখবেন সবচেয়ে বেশি ফরেন ট্রাভেল করে। সে ফিজিক্যালি হুন্ডির মাধ্যমে এবং নানান প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে সে টাকাটা পাচার করে, এবং করে সেটা ইউরোপে অনেক বিনিয়োগ আছে। আপনি দেখবেন যে ফ্রান্সের রাজধানী প্যারিসের একেবারে কেন্দ্রবিন্দুতে বিলাসবহুল ভাবে সে বসবাস করে। তার যে সন্তান আছে মনিকা ইউনুস, সে একটা অপেরা সিঙ্গার, কোনো রেগুলার জব না, তার কোনো রেগুলার জব নাই, কিন্তু সে নিউ ইয়র্কে, সে ম্যানহাটনে সে যেভাবে বসবাস করে, এটার সাথে তার জবের কোনো মানে আয়ের কোনো সম্পৃক্ততা নেই, বা আয়ের সাথে সেটা কখনো যায় না। তো সে এই পয়সা দিয়ে, এবং আপনার এই যে জর্জ সোরাস থেকে শুরু করে নানান ধরনের যারা বিদেশি রেজিম চেঞ্জ অপারেশন করে, সেগুলোকে সাথে নিয়ে, সাথে যতগুলো আমাদের জামায়াতে ইসলামীর যে সমস্ত ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান শাখাগুলো আছে, সেগুলোকে ঐক্যবদ্ধ করে কূটনৈতিক ভাবে আমাদের বিরুদ্ধে একটা ব্যাপক প্রচারণা চালিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এমন পয়সা সে খরচ করেছে। আপনি জানেন যে আমেরিকাতে লবি করলে কিন্তু আপনার অনেক মানে পাবলিক রিলেশন ইমেজ আপনি তৈরি করতে পারবেন, এবং ইমেজ ধ্বংসও করতে পারবেন। তো সেটা সে করতে পেরেছে দীর্ঘদিন ধরে। তার সাথে আমেরিকাতে অনেক লবির কিন্তু যোগাযোগ, এবং তার পাবলিক রিলেশন থেকে জার্মানিতে একটা বড় কোম্পানি যেটা টেলিনর, যেটা তার বাংলাদেশে গ্রামীণফোনের পার্টনার, তাদের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। ডানন কর্পোরেশন ফ্রান্সের অন্যতম একটি মাল্টিন্যাশনাল কর্পোরেশন, সেটাও কিন্তু সে অন্যতম অংশীদার। এদেরকে দিয়ে সে যে স্টেক হোল্ডার, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার যেগুলো আছে, জাতিসংঘে বলুন, এদের মাধ্যমে সে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে, আন্তর্জাতিকভাবে আমাদের একটা ব্যাপক পাবলিক রিলেশন ড্যামেজ হয়েছে 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরেও। এবং আপনি জানেন যে এই যে ভারতে, আমাদের প্রতিবেশী দেশে বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিল রিয়াজ হামিদুল্লাহ আমাদের সরকারের সময় নেদারল্যান্ডে তার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। সেই সময় থাকতে সে আমাদের কাছে, সেখানকার প্রবাসীরা অভিযোগ দিত যে সে ইউনুসকে নিয়ে জাতিসংঘের নানান অফিস আদালতে যাচ্ছিল। আমরা এগুলো রিপোর্ট করেছি, কিন্তু কোনো ফলাফল হয়নি, কারণ আমাদের অনেকেই সেই রিয়াজ হামিদুল্লাহকে নানান ভাবে গ্লোরিফাই করতো। তবে আমার কাছেও রিপোর্ট ছিল যে সে আমাদের সরকারের ভেতরে অনেকভাবে অনেকজনকে সে ম্যানেজ করেছিল, এবং আন্তর্জাতিকভাবে অনেককে ম্যানেজ করছে। এবং 5ই আগস্টের আমাদের এই ভয়াবহ উৎখাতের পরে, নির্মম নৃশংস প্রতারণামূলক যে ঘটনাগুলো ঘটানোর পরে আন্তর্জাতিক পরিমণ্ডলে যা সে এস্টাবলিশ করতে পেরেছিল, সেই যে প্রভাব এবং সেই যে ইমেজটার এখন কিছুই নেই। এটার দুটো কারণ। একটা হচ্ছে আপনি পয়সা দিয়ে যখন কাউকে কনভিন্স করবেন,
যতক্ষণ পয়সাটা চলতে থাকবে ততক্ষণ সেই কনভিন্স পাওয়ারটা চলে। কিন্তু একটা কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থায় কিন্তু সবসময় পয়সা দিয়ে ম্যানেজ করে রাখা যায় না। তাদেরও নীতি নির্ধারণী পর্যায়ে যারা পয়সা খায় তারা কাজ করে দেওয়ার পরে কিন্তু আর পরবর্তীতে এটাকে ফলো আপ করে খুব কম। তারা দেখেছে বাংলাদেশে সে কি করেছে। একটা মানে আন্তর্জাতিকভাবে লিবারেল সমকামী অধিকারের পক্ষে মিছিল করা ইউনূস দেশে গিয়ে জামায়াত ইসলামী, তারপরে উগ্রবাদী যতগুলো আপনার জিহাদি সংগঠন আছে তাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দিয়ে বাংলাদেশকে রিসেট করে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতেছে। এটা তো পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। তো তাদের ভুল ভেঙেছে। তাদের মধ্যে যারা কনভিন্সড হয়েছিল, ম্যানেজড হয়েছিল, তারা যেমন এখন আর পারছে না ইউনূসের ইমেজ রক্ষার্থে, তাদের ভুলটা কিন্তু ব্যাপকভাবে ভেঙেছে এবং ইউনূসের কার্যকলাপ দেখে সে চেয়ারে বসেই নিজেকে নিজে ট্যাক্স মওকুফ করছে। আপনাদের প্রস্তুতিটা কেমন চলছে? আমাদের প্রস্তুতির চাইতে আমার মনে হয় বাংলাদেশের মানুষের প্রস্তুতিটা আরো অনেক বেশি। আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে থেকে শিল্পপতি পর্যায়ে বাংলাদেশের নাগরিক যারা আছেন, আমি বলবো বিএনপি, জামায়াতের চরমনাই বা এই নানান অন্যান্য ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও অনেক অনুসারী আজকে বাংলাদেশে ভাবছে যে প্রথমত তারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার 15.5 বছরের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা পেয়েছে। তারপরে এই তথাকথিত বৈশ্বিক প্রভাবশালী 3-0 ইউনূস, যাকে আমরা সবাই বলছি প্রতারক ইউনূস, তার 18 মাসের শাসনও তারা দেখেছে এবং পরবর্তীতে একটি রাজনৈতিক সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদেরও 6 মাসের কার্যকলাপ দেখেছে এবং তাদের সরকারের বাইরে, সরকারে আসার আগে মাঠে রাজনীতিতে তাদের কার্যকলাপ তারা 18 মাস ধরে দেখেছে, 2 বছর ধরে সব মিলিয়ে দেখেছে। তো এই সবকিছু বিবেচনায় সাধারণ মানুষ এখন একেবারে মুখিয়ে আছে যে সব তো দেখলাম, কার কত দৌড়, কার কত ক্ষমতা, কার কত যোগ্যতা, কার কত অভিজ্ঞতা, কার কত প্রজ্ঞা, সব তো উপলব্ধি করলাম। সব উপলব্ধি করার পরে তাদের মনে একটাই বাসনা, এখন শেখ হাসিনার সরকার সবচাইতে বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে ভালো সরকার ছিল। ঘরে ঘুমাতে পারতাম, মেয়েরা স্কুলে যেতে পারতো, মসজিদে যেতে পারতাম, মন্দিরে যেতে পারতাম, ব্যবসা করতে পারতাম, কাজে যেতে পারতাম, ব্যাংক চেক দিলে চেক অনার করতো। হ্যাঁ, একটা স্থিত অবস্থা এবং একটা প্রোগ্রেস, যেটাকে আমরা বলবো গ্রোথ বা আমাদের যেটা উন্নয়নের যে একটা মোটামুটি একটা ধারাবাহিকতাটা ছিল। এখন যেটা দেখছে যে যেই ব্যাংকে আমি টাকা রেখেছি সেই ব্যাংকে চেকই অনার করছে না। এখন দেখছে ধর্ষণের হার শুধুমাত্র নারীদের নয়, ছোট ছোট ছেলে শিশুদেরকেও ধর্ষণ করা হচ্ছে। এখন দেখছে যে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তেল নেই, ঘরে শান্তিতে ঘুমোতে পারছি না। এবং যারা বড় শিল্পপতি ব্যবসায়ী তারা দেখছে তাদের উপরে শত শত মামলাতে তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, হয়তো 40 নম্বর আসামি বা 170তম আসামি। এই মামলাগুলো তাদের ঘাড়ের উপর ঝুলছে। কেন? তারা আমাদের সরকারের সময় ব্যবসা করেছে। অনেক পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, তাদের উপরে মামলা ঝুলছে। এই যে একটা মামলাময় এবং ব্যাপক জটিল অবস্থা বাংলাদেশে নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে যারা আত্মগোপনে সমস্যাটা হয়েছে আমাদের অনেকেই কারাগারে, আমাদের বেশিরভাগ নেতৃবৃন্দ কারাগারে, এবং আমাদের অনেকের মাথায় অনেক মামলা ঝুলছে এবং অনেকে জামিনে আছেন। এমত অবস্থায় তাদের